যতই গরমের সময় আমাদের খাবার ইচ্ছে না থাক, আমার মনে হয় গরমের এই রেসিপিটা প্রত্যেকের কাছে কিন্তু খুব প্রিয়। আমি আজকে তৈরি করে দেখাবো এঁচোড়ের কালিয়া, যেটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, এমন করে আজকে রেসিপিটা তৈরি করা হয়েছে। চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এঁচোড়, আর আমি কেটে ভালোভাবে এঁচোড়কে ধুয়ে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকার, আর এর মধ্যে পুরো এঁচোড়টা ঢেলে দিচ্ছি। এঁচোড় নিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু এমন করে নিতে হবে যেন এঁচোড়গুলো একটুখানি ডুবে থাকে, তাহলে কিন্তু এঁচোড়গুলো খুব ভালো সেদ্ধ হবে, নিচেও লেগে যাবার ভয় থাকবে না। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে প্রেসারের ঢাকনা আটকে দিয়ে 2 হুইসেল পড়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তারপর স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি জল ঝরিয়ে নামিয়ে নেব। এঁচোড়ের কালিয়া মাংসের মতো স্পেশাল করার জন্য আমাদের কিছু মশলার পেস্ট লাগবে, সেজন্য এখানে নিয়ে নিলাম 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, সাথে দিচ্ছি 10-12 কোয়া রসুন, আর দিচ্ছি কয়েক টুকরো আদা, আর দিচ্ছি হালকা একটু ঝালের জন্য এখানে 3টে কাঁচা লঙ্কা। এবারে কিন্তু খুব ভালোভাবে সবকিছু একসাথে এখানে বেটে নিচ্ছি। গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন, দিচ্ছি সাথে 1 চামচের মতন সাদা জিরা। এবার দিয়ে ফোড়ন 2 সেকেন্ডের মতন প্রথমে একটুখানি ভাজা হতে দিচ্ছি। ফোড়ন একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো কিন্তু একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলে আলুগুলো সিদ্ধ হতে কিন্তু একদমই সময় নেবে না। আলুগুলো কিন্তু এখন 2 থেকে 3 মিনিটের মতন লাল করে ভেজে নিতে হবে। এবার তেলের ক্ষেত্রে বলি, তেলটা আমি যতটা ব্যবহার করেছি এখানে, যদি তোমাদের কাছে মনে হয় যে তেলটা বেশি হয়ে গেছে, তাহলে তোমরা কতটা তেল খেতে পছন্দ করো সে বুঝে এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। কারণ এটা আমি প্রথমেই বললাম যে মাংসের মতো রান্না করব, সেজন্য তেল এখানে একটু বেশি দেওয়া, একটু স্পাইসি হবে। যদি কারো কাছে মনে হয় বেশি, তাহলে তোমরা তোমাদের আন্দাজ মতো কম করে দিও। এবার আলুগুলোকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু এখানে আমার কিছু আলু লাল লাল হয়ে গেছে, আলুগুলো কিন্তু আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে, ফ্লেম কিন্তু একদম মিডিয়াম করে দিই। এবার কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এটা বলে দিই যে তেল আমি যতটুকু দিয়েছি ততটুকু দেওয়ার দরকার নেই, তোমাদের ইচ্ছে মতো কিন্তু তোমরা এখানে তেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তেলের কথা বারবার বলার পরে কিন্তু অনেক ভিউয়ার্স আছে যারা রেসিপিটা পুরো দেখার পরে কিন্তু কমেন্ট সেকশনে আবার এসে জানাবে যে এতটা তেল দিলেন কেন, এতটা তেল খাওয়া ঠিক না। তাই আমি বারবার বলছি, তেলের দেওয়াটা বা চিনি দেওয়াটা, চিনি খাওয়াটা, এটা কিন্তু পুরোপুরি তোমাদের উপর নির্ভর করছে। রান্নাটা দেখো, ভালো লাগলে পরে যদি রান্না করো তোমরা তেল কম খাও কম দেবে, যদি চিনি খেতে পছন্দ না করো চিনি দেবে না, তাহলে হয়ে গেল। তো ভালোভাবে কিন্তু আমি এখানে পেঁয়াজ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিচ্ছি আমি ছোট চামচে 2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সুন্দর কালার আনার জন্য। লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। এবার সব কিছু একসাথে একটুখানি কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পুরো মশলা একদম শুকিয়ে এসেছে, পোড়া যেন লেগে না যায়, তাই এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি এখানে 2 বড় সাইজে টমেটো পিউরি করে নিয়েছি। এবার ভালোভাবে টমেটো পিউরির সাথে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিয়ে দিচ্ছি চিনি স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। এবার ভালোভাবে কষিয়ে নেব। যে জলটুকু দিলাম সেই জলটুকু টেনে গিয়ে যতক্ষণে
পেঁয়াজ আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না চলে যাচ্ছে আর একদম পুরো মশলা গা মাখা হয়ে তেল ছেড়ে না আসছে, ততক্ষণে কিন্তু আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। বানানোর যতটাই ঝামেলা মনে হয়, আমার মনে হয় যে এঁচোড়ের কালিয়া বা এঁচোড়ের ডালনা খেতে কিন্তু আমরা প্রত্যেকে খুব ভালোবাসি। তো ভালোভাবে কিন্তু দেখো আমি এখানে কষিয়ে নিয়েছি, পুরো কিন্তু তেল ছেড়ে উপরে ভাসছে। কষানো যত ভালো হবে তত কিন্তু এটা খেতে মাংসের মতো লাগবে, কারণ মাংস রান্না করতে যা যা মশলা দরকার, যতটা পরিমাণে দরকার আমরা কিন্তু এঁচোড়ে ঠিক তাই দিয়েছি। এখানে আমার কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা এঁচোড়। আমি কিন্তু এঁচোড়গুলোকে একটু বড় বড় টুকরো করেছি, তোমরা চাইলে কিন্তু এঁচোড়গুলোকে ছোট ছোট টুকরো করেও কেটে দিতে পারো। যদি ছোট ছোট টুকরো করে কেটে দাও তাহলে কিন্তু সেদ্ধ করার সময় প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এখানে বড় বড় টুকরো দিয়েছি তাই কিন্তু আমি এখানে প্রেসারে দুটো হুইসেল দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়েছি। এর মধ্যে কিন্তু আমার এখানে এঁচোড়গুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মশলার সাথে খুব ভালোভাবে আমি এখানে এঁচোড় মাখিয়ে নিলাম। এঁচোড়ও আমাদের সেদ্ধ করা ছিল, আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই এখানে কিন্তু যারা গা মাখা খেতে চাইছে জলের পরিমাণটা কিন্তু একটু কম দেবে। আমি যেহেতু আজকে একদম গা মাখা বানাচ্ছি না, সেজন্য জলের পরিমাণটা কিন্তু আমি একটুখানি বেশি দিচ্ছি। জল দেওয়ার পরে ভালোভাবে এবার এঁচোড় এখানে মিশিয়ে দিচ্ছি জলের সাথে। এই জলটুকু দেওয়া একটাই কারণ, যেন এঁচোড়গুলো খুব ভালোভাবে আলুর সাথে মিশে সবজিটা একটু ঘন হয়। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেম বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। জলের মধ্যে কিন্তু অনেকটাই টেনে গেছে, তো আমার একটু টানিয়ে নিচ্ছি জল। এর থেকে বেশি কিন্তু আমি আর টানাবো না। এটাকে নামিয়ে নেওয়ার পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই জল এতটা পাতলা থাকবে না, এটা কিন্তু আর একটু টেনে যাবে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার আগে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ, ভালোভাবে এবার গরম মশলা গুঁড়োর সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। গ্যাস ওভেন বন্ধ করে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল এই গরমে সবার পছন্দের একটা রেসিপি, এঁচোড়ের কালিয়া। আশা করি আমার আজকের এই রেসিপি সবার খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে কিন্তু লাইক করতে ভুলো না, আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানিও, তোমাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।